সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ক ৩য় নম্বর অ্যাসাইনমেন্ট অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের গণিত বিষয়ক সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের সমাধানে চলে যাই। তো এখানে দেখো সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এক নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাদান প্রয়োজন। এখন এটির উত্তর হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য নিম্নের যে কোনো 5টি স্বতন্ত্র উপাদান প্রয়োজন। 4টি বাহু ও একটি কোণ, অথবা 4টি বাহু ও একটি কোণ, একটি কর্ণ, অথবা 3টি বাহু ও 2টি কর্ণ, অথবা 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোনো কোণ, অথবা 2টি বাহু ও 3টি কোণ। এই উপাদানগুলো হলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। তো এবার চলো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে দেখা দেওয়া আছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএ সি কোণের মান কত। তো এটির উত্তর যদি আমরা জানতে চাই, তাহলে এখানে দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম যার মধ্যে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত এবং বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও। তাহলে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএ সি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ, সুতরাং বিএ সি কোণ এক কোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ বিএ সি কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এখন চলো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। তো তৃতীয় নম্বর প্রশ্নে চেয়েছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় সমান হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে। তাহলে এটির উত্তর যদি আমরা করতে চাই, তাহলে উত্তরটি হবে এরকম। তো এখানে দেখো, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি। তাহলে এসি হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এবং এখানে দেয়া আছে এ কোণ সমান সমান সি কোণ। যেহেতু দুইটি কোণ সমান, সুতরাং এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ লম্ব ইকুয়াল টু ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ এসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এবি অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এবং ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। তাহলে আমরা জানি কি এবি ইকুয়াল টু বিসি, তাহলে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে 2ab স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে আমাদের এসি এর মান হচ্ছে গিয়ে √2ab। সুতরাং এবি ইস টু বিসি ইস টু এসি। তাহলে এবি এর মান হচ্ছে গিয়ে 1, এবি এর তারপরে এই বিসি কে আমরা এবি লিখতে পারি, যে কারণ হচ্ছে গিয়ে এবি সমান সমান বিসি, তাহলে 1 এবং এসি এর মান হচ্ছে গিয়ে √2। তাহলে আমরা আমাদের তৃতীয় নম্বর প্রশ্নের সমাধানটি পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের 4 নম্বর প্রশ্নে চলে যাই। তো 4 নম্বর প্রশ্নে দেখা দেয়া আছে যে পি কিউ আর এস সামান্তরিকের কিউ কোণ ইকুয়াল টু 95 হলে এস কোণ মাইনাস আর কোণের মান কত। তো এটি খুবই সিম্পল। তো আমরা যদি এটি সমাধান করতে চাই, তাহলে দেখো এখানে দেওয়া আছে পি কিউ আর এস একটি সামান্তরিক এবং কিউ কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। সুতরাং কিউ কোণ ইকুয়াল টু এস কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি। যেহেতু পি কিউ সমান্তরাল এস আর, অর্থাৎ পি কিউ সমান্তরাল এস আর এবং কিউ আর তাদের ছেদক, তাহলে কিউ কোণ প্লাস আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কিউ কোণ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কিউ কোণ। তাহলে আর কোণ ইকুয়াল টু 180 থেকে যদি আমরা 95 অর্থাৎ কিউ এর মান বসিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে 85 ডিগ্রি। তাহলে এস কোণ মাইনাস আর কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। তাহলে আমাদের এস কোণ মাইনাস আর কোণের মান হচ্ছে গিয়ে 10 ডিগ্রি। তাহলে আমরা আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে চলে যাই। তো এখানে 5 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত।
আমরা যদি এখন এটি সমাধান করতে যাই তাহলে আমাদের সমাধানটি হবে এরকম। তো এখানে দেখো দেয়া আছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বর্গটি অন্তর্লিখিত, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত আছে। দেয়া আছে কি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, অর্থাৎ এসি এটি 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস হবে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। আমরা জানি কি বর্গের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু দৈর্ঘ্য। তাহলে যেহেতু √2 এবং বাহুর দৈর্ঘ্য ধরেছি আমরা এ, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য হবে √2a। তাহলে সুতরাং এখানে দেখো দেয়া আছে যে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসই হচ্ছে এই উল্লেখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যকে আমরা 14 লিখতে পারি। তাহলে আমরা যদি একই দিকে রাখি এবং যদি আমরা কি 14কে √2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা বর্গের একটি বাহু কর্ণের দৈর্ঘ্যটি অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্যটি পেয়ে যাচ্ছি। তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি কি বাহু স্কয়ার। এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ স্কয়ার, তাহলে এ এর মান হচ্ছে 14/√2 হোল স্কয়ার। তাহলে এটির উত্তরটি আসছে 98। তাহলে আমরা আমাদের সংক্ষিপ্ত 1 নম্বর প্রশ্নের সমাধানগুলো শেষ করলাম। তো এবার চলো আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে চলে যাই। তো সৃজনশীল প্রশ্নে দেখো দেয়া আছে যে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার। তাহলে এর পূরক কোণের মান কত? এটি খুবই সিম্পল। তো এটি সমাধান উত্তরটি হচ্ছে এরকম। উদ্দীপকে দেয়া আছে যে ত্রিভুজ এবিসি এ বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে 180 প্লাস এই দুটো যোগ করলে হয় 105 ডিগ্রি 75 ডিগ্রি। সুতরাং এর পূরক কোণের মান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তো এবার চলো দ্বিতীয় নম্বর প্রশ্নটি চলে যাই। তো এখানে দেখো তোমরা চিত্রটি এখানে তো এখানে দেখো একটি বাহু দেওয়া আছে a ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে বি কোণ আর একটি কোণ সি কোণ। তাহলে আমরা প্রথমেই একটি ডিই একটি রেখাংশ নিয়েছি, ডি থেকে এ এর সমান করে ডিপি কেটে নিয়েছি। তারপরে এই ডি বিন্দুতে বি এর সমান ভি কোণের সমান একটি কোণ অঙ্কন করে তারপরে এই কোণটিকে বিএম বরাবর যোগ করি। তারপরে পি বিন্দুতে সি কে কেন্দ্র করে আবার একটি কোণ অঙ্কন করলাম যা পিএন রশ্মি অঙ্কন করে। তাহলে আমরা এই দুটি এ বিন্দুতে মিলিত হয়েছে। তো এখন এ বিন্দুতে আবার এই বি কোণ এবং সি কোণের সমান করে দুটি কোণ অঙ্কন করি এবং দুটি কোণকে যোগ করি। তাহলে আমরা পাচ্ছি বি এবং সি। তাহলে এবিসিডি হচ্ছে আমাদের উল্লেখিত ত্রিভুজ। তো এই বিবরণটি তোমরা অবশ্যই তুলে নেবে। দেখো এখানে বিবরণে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা a ইকুয়াল টু 10 সেন্টিমিটার, বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। তো ডি যে কোনো রশ্মি থেকে ডিপি ইকুয়াল টু এন ই, ডি বিন্দুতে পিডিএম কোণ ইকুয়াল টু হাফ বি কোণ এবং পি বিন্দুতে ডিপি এন কোণ ইকুয়াল টু হাফ সি কোণ অঙ্কন করে ধরি ডিএম ও পিএন পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দুতে ডিএ বি কোণ ইকুয়াল টু হাফ বি কোণ এবং পিএসি কোণ ইকুয়াল টু হাফ সি কোণ অঙ্কন করে ধরি এবি ও এসি সরলরেখা ডিপি একে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিটি হচ্ছে আমাদের উল্লেখিত ত্রিভুজ। এটি হচ্ছে আমাদের সমাধান। তো এবার চলো আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্ন চলে যাই। তো ঘ নাম্বার প্রশ্ন দেখো দেওয়া আছে যে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসির পরিসীমার 1/3। অঙ্কনের চিত্র সহ বিবরণ আবশ্যক। তো আমরা যদি এটি সমাধান করতে চাই তাহলে দেখো দেয়া আছে উদ্দীপকের ত্রিভুজের পরিসীমা
ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে এই পরিসীমার 1/3 অর্থাৎ 10 এর 1/3 ইকুয়াল টু 3.33 সেন্টিমিটার। ধরি a ইকুয়াল টু 3.33 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকের প্রদত্ত দুটি কোণ হচ্ছে কি বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার উচ্চতা a ইকুয়াল টু 3.3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোণ হচ্ছে বি কোণ এবং ইকুয়াল টু 45 ডিগ্রি এবং সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। তো এখানে দেখো একটি বাহু নিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে কি 3.33 সেন্টিমিটার, একটি কোণ অঙ্কন করেছে বি ইকুয়াল টু 45 এবং সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে দেখো প্রথমে আমরা একটি রশ্মি নিয়েছি এই থেকে, তারপরে এ সমান করে এডি একটি রেখাংশ নিয়েছে। তো এডি অংশ কেটে নিই, তারপরে এ এবং ডি বিন্দুতে যথাক্রমে বি কোণ এবং সি কোণের মান নিয়ে তো এখানে এই যে কোনো রশ্মি থেকে এডি ইকুয়াল টু এনি, তারপরে এ ও ডি বিন্দুতে যথাক্রমে এডি এর উপর যথাক্রমে এম এন ও পি কিউ লম্ব অঙ্কন করি। তো এ বিন্দুতে এম এ বি কোণ ইকুয়াল টু বি কোণ এবং এন এ সি কোণ ইকুয়াল টু সি কোণ অঙ্কন করি। ধরি এ বি ও এসি সরল রেখা পি কিউ সরল রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিডি হচ্ছে এবিসি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ। তো এবার চলো আমরা আমাদের সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্নে চলে যাই। তো প্রথম প্রশ্ন চেয়েছে যে 3x টু দি পাওয়ার -1 প্লাস 7y টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কত। তো এটির সমাধান যদি আমরা করতে যাই তাহলে দেখো এখানে দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে 3x টু দি পাওয়ার -1 প্লাস 7y টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি 3/x অর্থাৎ x টু দি পাওয়ার -1 মানে 1/x, তাহলে এটিকে আমরা 3/x লিখতে পারি, প্লাস 7y টু দি পাওয়ার -1 তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি 7/y অর্থাৎ y টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/y, এটিকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে হোল টু দি পাওয়ার -1 এটিকে আমরা ঠিক রাখলাম। তারপর এই দুটির মধ্যে লসাগু নিলাম xy। তাহলে এই xy কে যদি আমরা x দ্বারা ভাগ দিই তাহলে y থেকে যায়, তাহলে এই y কে 3 দ্বারা গুণ করলে 3y, তারপর এই প্লাস, তারপর এবার এই y দ্বারা xy কে ভাগ করলে x থেকে যায়, তাহলে এই x কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 7x হোল টু দি পাওয়ার -1। তাহলে আমরা এটি কিভাবে লিখতে পারি যে 1/3y প্লাস 7x ডিভাইডেড বাই xy। তাহলে আমরা যদি এটিকে উল্টিয়ে দিই তাহলে xy উপরে চলে যাচ্ছে এবং 7x প্লাস 3y নিচে থেকে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এবার চলো আমরা দেখি আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নে চেয়েছে কি। তো এখানে দেখো দ্বিতীয় নাম্বার প্রশ্নে চেয়েছে যে √5 হোল টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল টু কিউব √5 হোল টু দি পাওয়ার 2y মাইনাস 1 হলে y এর মান কত। তাহলে আমরা যদি এটি সমাধান করতে চাই তাহলে সমাধানটি হবে এরকম। তো দেওয়া আছে √5 হোল টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল টু কিউব √5 হোল টু দি পাওয়ার 2y মাইনাস 1। তাহলে আমরা এই রুটকে আমরা হাফ লিখতে পারি পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এটিকে আমরা লিখতে পারি 1/3। তাহলে 5 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2y মাইনাস 1। তাহলে এখন আমরা জানি কি, তাহলে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ারে গুণ হলে y প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 2y মাইনাস 1/3। তাহলে 5 বৃত্তি কাটা গেল, তাহলে y প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2y মাইনাস 1 ডিভাইডেড 3। তাহলে এখন যদি আমরা আর গুণ করে ফেলি তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু 2y মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু y প্লাস 1। তাহলে 2 ইন্টু 2 মানে 4y মাইনাস 2 ইকুয়াল টু 3y প্লাস 3। তাহলে আমরা যদি এখন এই 3yটাকে এদিকে নিয়ে আসি তাহলে 4y মাইনাস 3y ইকুয়াল টু এই 3 এবং এই 2কে যদি -2কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে +2 হয়ে যাবে। তাহলে এখানে 4y থেকে 3y চলে গেলে শুধুমাত্র y থেকে যায়
এবং 3 + 2 = 5, তাহলে y এর মান হচ্ছে 5। তো এবার চলো আমরা আমাদের তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাই। তো এখানে দেখো তৃতীয় নম্বর প্রশ্নে দেওয়া আছে যে লগ x ভিত্তিক 125 = 6 হলে x এর মান কত? এটি খুবই সাধারণ, খুবই সহজ একটি অঙ্ক। তো এটির সমাধান যদি আমরা করতে চাই তাহলে দেখো লগ x ভিত্তিক 125 = 6, তাহলে আমরা জানি যে এটি এরকম হবে x⁻6 = 125। তাহলে আমরা x⁻6 কে আমরা এভাবে লিখতে পারি x² 3, তাহলে পাওয়ার পরে গুণ হলে x⁻6ই হয় এবং ইকুয়াল টু এই 125কে আমরা 5³ লিখতে পারি, 5³ = 125, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা এই কিউ পাওয়ার দুই দিক থেকে কাটা গেল, তাহলে x² = 5, তাহলে যদি আমরা স্কোয়ারটাকে এদিকে রুট ওভার করে দিই তাহলে হচ্ছে গিয়ে x = √5। তাহলে আমরা আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের 4 নম্বর প্রশ্নে চলে যাই। তো এখানে দেখো 4 নম্বর প্রশ্নে চেয়েছে যে 0.00003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তো আমরা যদি এটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে যাই তাহলে এটি হবে এরকম 0.00003476। তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি 0.00003476 ইন্টু 1000000 ইন্টু 1/1000000 আর কি 1 দিয়ে 3টা 0। তাহলে এটিকে এভাবে লিখতে পারি, তাহলে এটি গুণ করলে আসে 3.476 ইন্টু 1/, তাহলে এখানে দেখো একের পরে 1 2 3 4 5 6 6টি শূন্য আছে, তাহলে আমরা এটিকে লিখতে পারি 1/10⁶। তো এখন আমরা যদি এই 10⁶ 1/10⁶, তাহলে আমরা এটিকেও লিখতে পারি কি 10⁻⁻6। তাহলে এটিকে যদি আমরা গুণ করি তাহলে 3.476 ইন্টু 10⁻⁻6, এটি হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার চলো আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে চলে যাই। তো 5 নম্বর প্রশ্নে দেখা আছে যে 32.0035 কে সাধারণ লগের অংশ কত? তো এটির সমাধানটি হচ্ছে 3.000035 এর লগারিদম লগ 32.0035, তাহলে এটির উত্তরটি হচ্ছে 1.50501974767। তাহলে এখানে অংশক হলো 0.5051974767। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা আমাদের সৃজনশীল 2 এ চলে যাই। তো এখানে দেখো সৃজনশীল 2 এ দেওয়া আছে যে a = 4⁻2p + 1, b = 7m⁻1 divided by 7m⁻m⁻1, c দেওয়া আছে 49m+1 divided by 7m−1 এবং d দেওয়া আছে 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80। তাহলে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে a = 128 হলে p এর মান নির্ণয় করো। তো এটির সমাধান যদি আমরা করতে যাই তাহলে দেওয়া আছে a = 128, তাহলে a দেওয়া আছে কি 4⁻2p + 1 এবং এখানে ইকুয়াল টু 128 হচ্ছে, তাহলে আমরা এই 4 কে লিখতে পারি 2²2p + 1 ইকুয়াল টু, এবং আমরা এই 128 কে লিখতে পারি 2⁻7। তো এখন এই পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2⁻4p + 2 ইকুয়াল টু 2⁻7। তাহলে আমরা এই বৃত্তি কাটা গেলে 4p + 2 = 7, তাহলে 4p = 7, এই +2 কে
ওই পাশে নিয়ে গেলে -2 হয়ে যাবে, তাহলে 4p = 7 - 2 = 5, তাহলে 4p = 5, তাহলে p হচ্ছে গিয়ে 5/4। তাহলে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের সৃজনশীল 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে v/c = 1/49। তাহলে আমরা যদি এটি সমাধান করতে যাই, তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড নিয়েছি v/c, তাহলে b দেওয়া আছে 7 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m - 1 ভাগ 49 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m - 1 হোল টু দি পাওয়ার m + 1। তাহলে আমরা এটিকে লিখতে পারি 7 টু দি পাওয়ার m ইন্টু 7, কারণ আমরা জানি কি গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে আমরা এই রুট দিকটা যদি আমরা করি তাহলে 7 টু দি পাওয়ার m ইন্টু 7, তাহলে আমরা যদি আবার ওই হিসাব করি তাহলে 7 টু দি পাওয়ার m + 1ই হচ্ছে। এবং নিচের ক্ষেত্রে এভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার m স্কোয়ার, অর্থাৎ পাওয়ারে পরে গুণ হয়ে যাচ্ছে m স্কোয়ার মাইনাস m। এবং ওই পাশেও ঠিক একই রকম 49 টু দি পাওয়ার m ইন্টু 49 লিখতে পারি। এবং এইটিকে আমরা যদি পাওয়ারে পরে গুণ করে দিই তাহলে m + 1 ইন্টু m - 1, অর্থাৎ a + b ইন্টু a - b এর সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ওই সূত্রের অনুপাতে এটি হচ্ছে কি 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1। তাহলে আমরা এখন এটিকে লিখতে পারি 7 টু দি পাওয়ার m ইন্টু 7 ডিভাইডেড বাই 7m স্কোয়ার ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m। তার কারণ হচ্ছে আমরা জানি কি পাওয়ারের যখন গুণ থাকে, অর্থাৎ বিয়োগ থাকে, মাইনাস থাকে, তখন এটি ভাগ হয়ে যায়। এবং অপর পাশেও সেম 7 ইন্টু 7 টু দি পাওয়ার m, অর্থাৎ 49কে 7 ইন্টু 7 টু দি পাওয়ার m লিখতে পারি। তাহলে গুণ করলে 49ই হচ্ছে ইন্টু 49। নিচেও ঠিক এই পাশের নিচের অংশের মতোই 7 টু দি পাওয়ার m স্কোয়ার ডিভাইডেড বাই 7। তাহলে এখন দেখো 7 টু দি পাওয়ার m ইন্টু 7 ইন্টু 7 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই, অর্থাৎ এই 7 টু দি পাওয়ার n এটা যখন উল্টে দিয়েছি তখন এটি উপরে চলে এসেছে। তাহলে নিচে শুধু থেকে যাচ্ছে 7 টু দি পাওয়ার m স্কোয়ার ভাগ হচ্ছে 7 টু দি পাওয়ার m ইন্টু 7 টু দি পাওয়ার m, অর্থাৎ এখানে দুটির উপরই পাওয়ার যাবে, ইন্টু 49 ইন্টু 7, অর্থাৎ এই 7টাকে এটিকে যখন উল্টে দিয়েছি তখন এই 7টা উপরে চলে এসেছে এবং নিচে 7 টু দি পাওয়ার m স্কোয়ার থেকে যাচ্ছে। তো এখানে দেখো এখন যদি আমরা এটিকে 7 টু দি পাওয়ার m ইন্টু 7 ইন্টু 7 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m স্কোয়ার, এখন এই ভাগটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই নিচের অংশ চলে যাবে উপরে এবং এই উপরের অংশ চলে যাবে নিচে। এখানে ঠিক এমনটি ঘটেছে। এখন কাটাকাটি চলে গেলে আমাদের আসে 1/49। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তো এবার চলো আমরা আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নে চলে যাই। তো দেখাও যে d ইকুয়াল টু log 2। তো এখন আমরা যদি এটি সমাধান করতে যাই, তো এখানে দেখো দেওয়া আছে d ইকুয়াল টু 7 log টু দি পাওয়ার 10/9 মাইনাস 2 log টু দি পাওয়ার 25 বা 24 প্লাস 3 log 81/80। তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি log 25 ডিভাইডেড বাই 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, কারণ যখন এটি এখানে থাকে তখন এটিকে যদি আমরা এর দিকে নিই তাহলে এটি পাওয়ার হয়ে যায়। তাহলে এখানেও ঠিক এরকমই log 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিউব ইন্টু 3 হোল স্কোয়ার। আবার আমরা এটিকেও এভাবে লিখলেই 3টা এখানে চলে যাচ্ছে এবং 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি এবং 80কে আমরা 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 ইন্টু 5। আমরা 16কে লিখতে পারি এভাবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 ইন্টু 5 মানে 80, ঠিক এক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এখন log 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 divided by 3 to the power 14 minus log 5 to the power 4 divided by 2 to the power 6 into 3 square plus 3 to the power 12, অর্থাৎ এই পাওয়ার পরে গুণ হয়ে যাওয়ার পরে 4 into 3 অর্থাৎ 12 divided by
2^12 into 5 কিউব। তাহলে আমরা যেহেতু এখানে ভাগ আকারে আছে, তাহলে আমরা এটিকে গুণ আকারে সবগুলো থেকে যদি আমরা লগ কমন নিই তাহলে হচ্ছে এরকম হবে। এখন যদি আমরা এই লগকে এই ভাগকে উল্টে দিই তাহলে এই 5^4 নিচে চলে যাবে এবং 2^6 into 3 স্কোয়ার এটি উপরে চলে যাবে। তাহলে এরকম হলো। তো এখন এটিকে কাটাকাটি গেলে আমরা এভাবে লিখতে পারি লগ ভিত্তিক 2^13 into 3^14 into 5^7, নিচে হচ্ছে গিয়ে 2^12 into 3^14 into 5^7। তাহলে এখন 3^14 কাটাকাটি চলে গেল, 5^7 কাটাকাটি চলে গেল, তাহলে থেকে যাচ্ছে লগ 2^13 minus 12 মানে হচ্ছে গিয়ে 1, 2^1 কে আমরা 2 লিখতে পারি, তাহলে আমাদের উত্তরটি হচ্ছে লগ 2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড, অর্থাৎ দেখানো হলো। তো এবার চলো আমরা আমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ চলে যাই। তো 3 নম্বর প্রশ্নের 1 নম্বর প্রশ্ন চেয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে দেখো দেয়া আছে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4। তো আমরা এই cos টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস আবার এই sin টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে এটিকে যদি আমরা গুণ করি তাহলে cos টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তাহলে cos স্কয়ার, তাহলে এটিকে এরকম হয়ে যাচ্ছে যে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে এটি হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র থেকে জানি, এবং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এটা দেয়া আছে। তাহলে 1 ইনটু হাফ ইকুয়াল টু হাফ। তাহলে আমরা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। তো এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে দেওয়া আছে যে sin থিটা ইনটু রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? তাহলে আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে দেখো sin থিটা ইনটু রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে sin থিটা ইনটু রুট ওভার এই cos স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 1, এই মাইনাস 1 এই মাইনাস 1, আর cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে এখন এই 1 1 কাটা চলে গেল, তাহলে cot স্কয়ার থিটা থাকতেছে, তাহলে এই স্কয়ার রুট স্কয়ারে কাটা গেলে cot থিটা, তাহলে sin থিটা ইনটু cot থিটা, তাহলে sin থিটা ইনটু cot থিটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, অর্থাৎ তাহলে এই sin কাটা গেলে শুধুমাত্র cos থিটা রয়ে গেল। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এবার চলো আমরা আমাদের 3 নম্বর প্রশ্নে চলে যাই। তো 3 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে cosec ইনটু 90 ডিগ্রি মাইনাস 0 ইকুয়াল টু রুট 2 হলে tan থিটার মান কত? তো আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে দেখো cosec ইনটু 90 ডিগ্রি মাইনাস 0 ইকুয়াল টু রুট 2, তাহলে এটিকে আমরা যদি ইয়ে করি তাহলে এটি হচ্ছে গিয়ে sin 90 ডিগ্রি মাইনাস 0 ইকুয়াল টু 1 বাই রুট 2, অর্থাৎ কোসেককে উল্টে দেওয়া হয়েছে দুই পাশকে। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 0 ইকুয়াল টু 1 বাই রুট 2 কে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি, কারণ হচ্ছে গিয়ে sin 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই রুট 2। তো এখানে sin কাটা গেল দুই দিক থেকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, সরি। তো এখানে দেখো tan থিটা ইকুয়াল টু tan থিটার মান হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, আমরা জানি tan থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এবার চলো আমরা আমাদের 4 নম্বর প্রশ্নে চলে যাই।
তো 4 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে 12 sec a equal to 13 হলে cot a minus sin a equal to কত? তো আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে এখানে 12 sec a equal to 13 বা sec a equal to, তাহলে এই 12 কে যদি এইদিকে গুণাকার আছে ওইদিকে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে sec a equal to হচ্ছে গিয়ে 13/12। তাহলে আমরা জানি কি sec এর বিপরীত হচ্ছে cos, তাহলে cos equal to হবে 12/13। সুতরাং cot equal to 12/5, অর্থাৎ এখানে cot equal to আমরা জানি কি, তাহলে এই cos হচ্ছে গিয়ে কি, তো এখানে cos হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ইকুয়াল টু 12, অতিভুজ ইকুয়াল টু 13, তাহলে আমরা লম্বের মান খুব সহজেই বের করতে পারি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। তো এখানে BC ইকুয়াল টু √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, অর্থাৎ 13 স্কয়ারের মান হচ্ছে গিয়ে 169 এবং 12 স্কয়ারের মান হচ্ছে 144, তাহলে 169 থেকে 144 বাদ গেলে 25, তাহলে এর মান হচ্ছে গিয়ে 5, তাহলে লম্বের মান পেয়ে গেলাম আমরা 5। তাহলে কটে হবে গিয়ে কি, কটের মান হচ্ছে গিয়ে কি ভূমি বাই লম্ব, তাহলে 12/5। সাইন ইকুয়াল টু আমরা জানি কি সাইন ইকুয়াল টু হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান হচ্ছে 5, অতিভুজের মান হচ্ছে 13। তো আমরা লিখতে পারি কটের মানে সাইন ইকুয়াল টু, কটের মান পেয়েছি 12/5 মাইনাস সাইনের মান পেয়েছি 5/13, তাহলে আমরা যেটিকে যদি লসাগু করে তাহলে 5 এবং 13 এর গুণফল হচ্ছে গিয়ে 65 ইন্টু, এখন যদি আমরা এই 65কে 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে আসতেছে 13, তাহলে 12 আর 13 গুণ করলে হয় 156, আবার এই মাইনাস, তারপরে যদি আমরা এই 13কে 65কে 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 5, তাহলে 5কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 25, তাহলে 156 থেকে 25 ভাগ দিলে থাকে 131 এবং নিচে 65। তাহলে আমরা আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটিও পেয়ে গেলাম। তো এবার চলো আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে চলে যাই। তো 5 নম্বর প্রশ্ন দেখো চাওয়া হয়েছে যে cos θ = x² - 1 ডিভাইডেড বাই x² + 1 হোল sin² θ + cos² θ = কত? তো আমরা যদি এর সমাধান করতে যাই তাহলে cos θ দেওয়া আছে x² - 1 ডিভাইডেড বাই x² + 1, সুতরাং sin² θ = 1 - cos² θ, এটি আমরা সূত্র থেকে জানি। তাহলে 1 মাইনাস এই cos² θ এর মান পেয়েছি কি x² - 1 ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস যেহেতু এটা স্কয়ার তাহলে উপরে নিচে দুই জায়গায় স্কয়ার হবে, তাহলে x² - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার, তাহলে আমরা উপরে পেয়েছি কি x² - এত, তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি এটিকে লসাগু নিই তাহলে হচ্ছে কি x² + 1 লসাগু যাচ্ছে, তাহলে আমরা যদি এই নিচের 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে x² + 1 হোল স্কয়ার মাইনাস এটিকে এটা দ্বারা কাটাকাটি গেলে x² - 1 হোল স্কয়ার আসবে। তো এখন আমরা যদি এটিকে যদি আমরা এভাবে লিখতে পারি, এখানে দেখো যে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার = 4ab, এই সূত্র আমরা জানি, তাহলে সেই সূত্র প্রয়োগ করলে এখানে হচ্ছে গিয়ে 4 ইন্টু এখানে a এর মান হচ্ছে গিয়ে x² ইন্টু b হচ্ছে গিয়ে 1 সেই অনুপাতে ধরলে, এবং নিচের x² + 1 হোল স্কয়ারটি থেকেই যাচ্ছে, তাহলে এখন এই x² হচ্ছে গিয়ে 4x² ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার, তাহলে আমরা sin² θ এর মান পেয়ে গেলাম। সুতরাং আমরা যদি এখন sin² θ + cos² θ এর মান বের করতে যাই তাহলে sin² θ = আমরা পেয়েছি কি 4x² ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার প্লাস cos² θ এর মান পেয়েছি কি x² - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার, তাহলে আমরা যদি এটিকে লসাগু নেই তাহলে হচ্ছে গিয়ে কি x² + 1 হোল স্কয়ার পাচ্ছি লসাগু, এবং উপরে হবে তাহলে 4x² প্লাস, তো এখন আমরা এই x² - 1 হোল স্কয়ারকে আমরা যদি এভাবে লিখি তাহলে এটি হবে x² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে, তাহলে এটি হচ্ছে গিয়ে হবে গিয়ে কি x⁴ প্লাস 2x² প্লাস 1 ডিভাইডেড বাই x² + 1 হোল স্কয়ার, তাহলে
এদিকে আমরা কাটাকাটি চলে গেলে 1 হয়ে যায়। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ এবং অঙ্কগুলো সঠিকভাবে তুলতে পেরেছ। আশা করি তোমরা যদি সঠিকভাবে অঙ্কগুলো তুলতে পারো তাহলে পরীক্ষার খাতায় সম্পূর্ণ নম্বর পাবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।